গঠন করা হয়েছে, কিন্তু সেখানে তারা কোনো দলের নাম বলেননি। কিন্তু সংবাদ সম্মেলন যখন হয়েছে এটির প্রকাশনা অনুষ্ঠানে, সেখানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন যে এই কিংস পার্টি হচ্ছে এনসিপি, যাদের দুজন এখনো সরকারে আছেন। আপনার প্রতিক্রিয়া জানতে চাই। সেই প্রেক্ষাপটে আমরা যখন দল করেছি, আমরা সরকারের কাছ থেকে কোনো কিছু সহযোগিতা চাইনি এবং এখনো চাচ্ছি না। পাশাপাশি সহযোগিতা না চাইলেও তো সহযোগিতা পাচ্ছেন আপনারা। একটা বিষয় বুঝতে হবে। আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য এবং আইনজীবী, সুপ্রিম কোর্ট। আছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং জনাব আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ আজ আসার জন্য। আলাউদ্দিন, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজ টিআইবির একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, যেখানে তারা বলেছে যে অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হয়েছে, কিন্তু সেখানে তারা কোনো দলের নাম বলেননি। কিন্তু সংবাদ সম্মেলন যখন হয়েছে এটির প্রকাশনা অনুষ্ঠানে, সেখানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন যে এই কিংস পার্টি হচ্ছে এনসিপি, যাদের দুজন এখনো সরকারে আছেন। আপনার প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আমার দুই বিজ্ঞ সহ আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। তো টিআইবির প্রধান ইফতেখারুজ্জামান শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের প্রধান নন, তিনি এই মুহূর্তে জাতীয় ঐক্যমত্য কমিশন, সেই কমিশনের একজন সদস্য। তো তার কাছ থেকে যখন এবং তার প্রতিষ্ঠানের কাছ থেকে যখন এই ধরনের রাজনৈতিক মন্তব্য, যেটা আমরা আগে দেখেছি যে আমাদের প্রতিপক্ষরা বারবার আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হতো, আমাদেরকে মোরালি উইক করার চেষ্টা করতেন যে আমরা একটা কিংস পার্টি, তো তার কাছ থেকে এই ধরনের মন্তব্য আসাটা এটা খুবই অপ্রত্যাশিত এবং আমার মনে হয় এটা কেউ প্রত্যাশা করে না, এটা শুধুমাত্র আমরা না। তো এটার মাধ্যমে যে বিষয়টা স্পষ্ট হয়েছে যে এনসিপি একটি রাজনৈতিক দল হিসেবে, দেখেন আমরা বারবার একটা বিষয় বলে আসছি যে আমরা গণঅভ্যুত্থানের পরে সৃষ্ট হয়ে একটি দল। আমাদের যেই প্রতিটি রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট প্রেক্ষাপট থাকে, তারা একটি ঘটনাকে কেন্দ্র করে অথবা একটি বিশেষ রাজনৈতিক অবস্থার মধ্য থেকেই তারা প্রয়োজন বোধ করে যে দেশে রাজনৈতিক যে পরিসরে আমাদের আত্মপ্রকাশ করা উচিত। এনসিপিও তদ্রূপ একটি দল যেটি গণঅভ্যুত্থানে অরাজনৈতিকভাবে নেতৃত্ব দানের পর তাদের মনে হয়েছে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে এবং যে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা আছে তার পরিবর্তনে তাদের রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হওয়া উচিত। তো সেই প্রেক্ষাপটে আমরা যখন দল করেছি, আমরা সরকারের কাছ থেকে কোনো কিছু সহযোগিতা চাইনি এবং এখনো চাচ্ছি না। পাশাপাশি সহযোগিতা না চাইলেও তো সহযোগিতা পাচ্ছেন আপনারা। একটা বিষয় বুঝতে হবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব অভ্যুত্থান সংগঠিত হয়েছে, আপনি 3 অগাস্টে যে ঘোষণা হয়েছিল সেটা ছিল ছাত্র নাগরিক অভ্যুত্থান, এবং 3 অগাস্টের আগেই আমাদের একটা পরিকল্পনা ছিল যে ছাত্রদের আন্দোলনের সাথে নাগরিকরা কিভাবে সংহতি জানাচ্ছে আমরা একটা নাগরিক কমিটি গঠন করবো অথবা নাগরিক অ্যালায়েন্স, যে কোনো নামে নাগরিকদের একটা আলাদা সংগঠন গঠন করবো। কারণ 3 অগাস্টে কারো জানা ছিল না যে 5 অগস্টেই আপনার এই সরকারের পতন হবে এবং আমরা নতুন একটা বাস্তবতার মুখোমুখি হব। তখন যে নাগরিক সংগঠনটা সেটা 5 আগস্টের পরে আপনার সেপ্টেম্বরের 8 সেপ্টেম্বর সংগঠিত হয় শহীদ মিনারে। এই নাগরিক সংগঠন এবং আপনার যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের একাংশ নিয়ে কিন্তু এনসিপি গঠিত হয়েছে। এখন এনসিপি এই কারণে, তবে আমরা যদি আমাদের গঠন প্রক্রিয়া বলি, আমরা যে সহযোগিতা পাচ্ছি এটা পরে আসছি। প্রথমত, এখানে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণ যারা সমন্বয়ক ছিলেন, তাদের যেই গণঅভ্যুত্থানকালীন ভূমিকা এবং তারপর তারা রাষ্ট্র গঠনে যেভাবে ভূমিকা পালন করেছেন, তাদের অংশ হিসেবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা হিসেবে যেখানে যে 3 জন ছাত্র প্রতিনিধি আছেন, তারা কিন্তু মূলত এনসিপির পারপাস অথবা এনসিপির জন্য কোনো কাজ করছেন না। তারা টুকিটাকি যা কাজ করছেন, যতটুকু চেষ্টা করছেন, গণঅভ্যুত্থানের মাঠ থেকে যে দাবি উঠে এসেছে সেই দাবি তারা মিনিমাল স্কেলে বাস্তবায়ন করার চেষ্টা করছেন সরকারের থেকে। এনসিপি কি সুবিধা পাচ্ছে সেটা বললে হয়তো আমার জন্য উত্তর দেওয়া সুবিধা হতো। জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি বলা হচ্ছে যে দুজন, যিনি আপনাদের দলের প্রধান, তিনি সরকারের উপদেষ্টা ছিলেন এবং উপদেষ্টা থেকে এসেই তিনি আপনাদের দলে জয়েন করলেন। এখনো যারা দুজন উপদেষ্টা হিসেবে যেরকম বলা হচ্ছে যে দলের 2 জন এখনো আছেন, এই রিপোর্টে যেটি বলা হয়েছে সরকারে আছেন, তারা সরকার থেকে যদি উপদেষ্টা না থাকেন আপনাদের দলে জয়েন করবেন, এই ধরনের একটি ধারণা মোটামুটি, যদি আমরা সেটি ধরেও নেই যে তারা জয়েন করবেন না, সেটি যদি ধরে নিই, তারপরেও দেখা যায় যে যখন প্রধান উপদেষ্টা বলেন যে তিনি পদত্যাগ করবেন, তিনি জনাব নাহিদ ইসলামকে ডেকে সে বিষয় নিয়ে কথা বলেন। যখন 4টি প্রধান দলকে ডাকা হয়, সেখানে যেমন এনসিপি থাকে, এবং এনসিপির যে আমরা দেশব্যাপী যে মার্চ কর্মসূচি দেখলাম, মার্চ শুধু গোপালগঞ্জে ছিল, অন্য জায়গায় পদযাত্রা ছিল, সেখানেও আমরা দেখেছি যে সরকার যেভাবে পুলিশ এবং আর্মি দিয়ে যেভাবে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করেছে, এইসব কারণেই কি এই ধারণা মানুষের মনে হচ্ছে যে এটি একটি কিংস পার্টি? এখানে প্রথমত আপনি মানুষের মনে হচ্ছে আমরা এখানে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি টিআইবি অথবা কিংস পার্টির কথাটা কিন্তু অনেক আগে থেকেই আমরা শুনছি, এই প্রতিবেদনের আগে থেকে কিন্তু সেই বিষয়টা কিংস পার্টির কথাটা আমরা আগে থেকে যেটা শুনে আসছি, আমরা মূলত রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে শুনে আসছি। জনগণ আমাদের সরকারি দল হিসেবে গ্রহণ করেনি, জনগণ আমাদেরকে অভ্যুত্থানে অংশগ্রহণকারী একদল তরুণ হিসেবে গ্রহণ করেছে। এই পদযাত্রায় আপনি যেটা বলছেন যে সরকারের মূলত হেভি আপনার আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গিয়েছে গোপালগঞ্জে হামলার পর থেকে। এখন সেইটা রাষ্ট্রের উচিত প্রতিটি নাগরিককে সুরক্ষার ব্যবস্থা করা। পাশাপাশি এখন যেহেতু একটা ট্রানজিশন সময় চলছে, গণঅভ্যুত্থানের যে শক্তি, যেমন আপনি যদি বলেন শীর্ষ সমন্বয় একটা যাদের জীবনের ঝুঁকি আছে, তাদের নিরাপত্তা দেওয়া সরকারের একটু বেশিভাবে দায়িত্ব। বেশিভাবে বলছে এই কারণ একটা প্রতিটা নাগরিকের আপনার নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, কিন্তু যখন আপনার কারো নিরাপত্তার সাথে রাষ্ট্রের স্টেবিলিটির প্রশ্ন যুক্ত হয়ে পড়ে, একটা বিভিন্ন গোষ্ঠী এখানে রাজপথে নামে আসার সম্ভাবনা তৈরি হতে পারে, তাদের নিরাপত্তা অবশ্যই সরকার দিবে। তো সেই জায়গাটা এনসিপির আপনার রাজনৈতিক কিংস পার্টি হওয়ার নির্দেশ করে না। আরেকটা বিষয় বলে যে এখন যে 2 জন সরকারে আছেন,
এখন এটা তো সবাই জানেন যে তারা ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন। ইভেন আপনার দেখেন তাদের সাথে এনসিপির যে সম্পর্কের অনেকগুলো ডাইমেনশন আছে। একটা বড় জায়গায় আমি বলে দিই, টেকনিক্যালি আমরা কিন্তু গঠনতন্ত্র মেনে এখন আপনার এই এনসিপি পরিচালিত হচ্ছে। আমাদের গঠনতন্ত্রে এনসিপি থেকে কেউ জয়েন করতে চাইলে তাকে সাধারণ সদস্য হিসেবে জয়েন করতে হবে, এবং জয়েন করার সময় আপনার এনসিপির যে বিদ্যমান কেন্দ্রীয় সদস্য আছে তাদের ভোটাভুটি লাগবে। এখন যদি মনে হয় ধরেন তারা কেউ জয়েন করতে চান সরকারের পদত্যাগ করার পর, এটা নির্ভর করছে আসলে এনসিপি নেতৃবৃন্দ এবং এনসিপির যে কাউন্সিলর আছেন তারা কিভাবে এটা দেখছেন। কারণ এটা কিন্তু বাস্তবতা, আপনার হয়তো আগামী দিনগুলোতে তাই দেখা যাবে। এমন না যে ধরেন তারা সরকার আছে বলে। আপনার কি মনে হয় যে পাবলিক পারসেপশন, এটা আপনি যেটি বলছেন সেটি পাবলিক পারসেপশন এমনও আছে আসিফ মাহমুদ বিএনপিতে জয়েন করবেন অনেক জায়গায় বলছেন, এবং একটা সময় কায়কোবাদের সাথে মিলে যাবেন। আমি পাবলিক পারসেপশন খুব স্ট্রংলি এটা শুনি, আমাকে অনেকে জিজ্ঞেস করেছে। আচ্ছা, আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার, এবং আপনি পরিষ্কারভাবে বলেছেন যে এটি একটি রাজনৈতিক বক্তব্য হিসেবে আপনারা দেখছেন, এবং একটা অনভিপ্রেত, এটা মানে ওনার সিভিল সোসাইটির কাছ থেকে রাজনৈতিক। অবশ্যই, যেহেতু আপনি সেই পার্টির, আপনার কাছে এটি অনভিপ্রেত হবে, সেটি আসলে খুব অবাক হওয়ার মনে হয় কিছু নেই। রোববার যে সমাবেশটি হলো সেটি নিয়ে একটা ছোট প্রশ্ন করতে চাই। অনেক মিডিয়াতেই বলা হচ্ছে যে যত জনসমাগম আশা করা হয়েছিল ততটা জনসমাগম হয়নি। আপনাদের আশা কি এত, মানে যে ধরনের জনসমাগম আপনারা আশা করেছিলেন সেই অনুযায়ী কি জনসমাগম আমাদের আশাতীত হয়েছে? আমরা আশা করেছিলাম সেখানে মোটা দাগে 27,500 মতো জনসংখ্যা আসবে, কিন্তু আমরা যেটা দেখেছি যে এখানে 50,000 পার হয়ে গিয়েছে। হ্যাঁ, যেটা সকাল থেকে আমরা যারা এখানে ঢাকায় অবস্থান করেছেন আমরা তো আশা করি না। আমরা আশা করেছিলাম কাদেরকে, এই গণঅভ্যুত্থানে আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে যখন গিয়েছে পদযাত্রা যারা অংশগ্রহণ করেছে, অংশগ্রহণ করার মাধ্যমে এখন নেতৃত্ব তৈরি হয়েছে, তাদেরকে আমরা একসাথে তৈরি করতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্য মানে ভেসে আসছে, অনেকে বলছেন যে শিবির যেহেতু লোক পাঠায়নি, শিবিরের সাথে যে সাম্প্রতিক সময়ে, এটি আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে খেয়াল করেন আপনি দেখবেন যে এটি অনেকে বলার চেষ্টা করেছেন যে, আমি দেখি আমার কাছে এনসিপির অ্যাপ্রিসিয়েশন বেশি আসে। আচ্ছা, অনেকে বলার চেষ্টা করছেন যে শিবির যেহেতু লোক পাঠায়নি তাই আপনাদের জনসমাগম কম হয়েছে। আপনারা কি একমত? শিবির তার মানে শিবির লোক পাঠাতো তাই তো বলার চেষ্টা করছেন? না, শিবিরের সাথে তো আপনাদের এক ধরনের ভালো সম্পর্ক ছিল, এই ধরনের একটি ধারণা অ্যাটলিস্ট গণঅভ্যুত্থানের সময়, সাম্প্রতিক সময় আমরা সাম্প্রতিক সময় এসে আমরা দেখছি যে সেই বিষয় নিয়ে একটু এখন দেখছি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের মধ্যে সময় না, যখন আপনার এটি একেবারে খুবই সাম্প্রতিক আন্দোলন হয়েছে, আপনাদের আন্দোলনের মাঝখানে কিন্তু শিবিরের সাথে আপনার ছাত্র নেতৃত্বের বড় আপনার এই বিষয় নিয়ে আমি বিরতির পর আপনার কাছে আবার ফিরে আসবো। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে যেতে চাই। একই রিপোর্ট যেটি নিয়ে আমি আলাউদ্দিনের সাথে কথা বলছিলাম সেই বিষয়টি নিয়ে আপনার সাথেও কথা বলতে চাই। এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে যে গত বছরের অগাস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত 11 মাসে দেশে 471টি রাজনৈতিক সহিংসতায় 121 জন নিহত হয়েছেন। এসব ঘটনার 92% সঙ্গে বিএনপি, 22% সঙ্গে আওয়ামী লীগ, 5% সঙ্গে জামাত, 1% সঙ্গে এনসিপি জড়িত। 92% সঙ্গে বিএনপি। রিপোর্টটি দুঃখজনক এই কারণেই বলছি, এটা বিএনপির জন্য দুঃখজনক। রিপোর্টের যারা তৈরি করেছেন তাদেরকে আমি দোষ দিচ্ছি না, এবং আমরা লক্ষ্য করেছি যে রিপোর্টের কোনো অংশ, পলিটিক্যাল পার্টিগুলো নর্মালি এতদিনের কালচার যেটা, যে অংশটুকু তাদের পক্ষে যায় সেই অংশটুকু খুবই জোর দিয়ে বলেন, যে অংশটুকু তার দলের বিপক্ষে যায় সেই অংশটুকু তারা হাইড করার চেষ্টা করে। আমার মনে হয় গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা যেই রাজনৈতিক দলই করি না কেন, আমরা একটা নতুন রাজনীতির স্বপ্ন দেখেছিলাম, আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের জন্য আমি অন্তত মাঠে নেমেছিলাম। আমি আমার পলিটিক্যাল আইডেন্টিটিকে সরিয়ে রেখে বলছি, এবং আমি সেই মাঠে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি একজন নাগরিক হিসেবে আজকে এই মাঠে এসেছি। সো আমি রিপোর্টের কোনো অংশকে প্রেইজ করবো আর কোনো অংশকে আমি ছুড়ে ফেলে দিব, ওই পলিটিক্স আমার মনে হয় পুরনো পলিটিক্স। সো 92% সহিংসতার সঙ্গে বিএনপি জড়িত, এটা বিএনপির জন্য একটা ওয়েক আপ কল। বিএনপিকে সেটা ওভাবেই দেখতে হবে। এবং সামনে নির্বাচন, আমরা জানি না আসলে নির্বাচন যে কবে হতে যাচ্ছে, বিকজ ডিসেম্বর টু জুন, এখানে একটা 6 মাসের লম্বা পিরিয়ড আছে। এই পিরিয়ডের মধ্যে কোন মাসে নির্বাচন হবে জানি না, এবং যতই দিন যাচ্ছে এই ধরনের রিপোর্ট কিন্তু আরো বিভিন্ন জায়গা থেকে আসবে। ঘোষণা আসতে পারে বলে আমরা শুনছি। ওয়েল, সেটাও পারসেপশন আমাদের, আমরা জানি না ঘোষণা আসবে কিনা, আসলে তো দেখা যাক সেটা। বরং আজকে আমরা একটা স্ট্যাটাস দেখলাম একজন ইনফ্লুয়েন্সিয়াল উপদেষ্টা যে 1/11 পদধ্বনি শোনা যাচ্ছে। সো তারপরে যদি কালকে আমরা নির্বাচনের একটি তারিখ পাই, সেই নির্বাচনটি আদৌ সেই তারিখ মতো হতে পারবে কিনা, হতে দেয়া হবে কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন। আমরা ওইটা একপাশে সরিয়ে রাখি, আলোচনা ওটা আমরা করবো পরে। বরং আমরা এখন এভাবে ধরি যে যদি সামনের আগামী বছরের 6 মাসের মধ্যে কোন এক সময় নির্বাচন হয় এবং এর মধ্যে এই ধরনের রিপোর্ট আসতে থাকে যে এত সহিংসতার সঙ্গে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এবং মানে মোস্ট অ্যাসপায়ারিং পার্টি যে পাওয়ারে যাবে তাদের লোকজন জড়িত, সেটা এই পার্টির ইমেজ এবং পার্টির ভোটের জন্য ক্ষতিকর হবে। 1, 2 হচ্ছে বিএনপি তার 3 থেকে 4 হাজার নেতা কর্মীকে বহিষ্কার করেছে, কিন্তু তেমন কোনো ফলপ্রসূ সুফল তো এখনো মাঠে দেখা যাচ্ছে না। সেটিও রিপোর্টে বলা হয়েছে। আপনি বলার আগে সেজন্য আমি বললাম যে জানি এই কথাগুলো আসবে। সো এগুলো আমার মনে হয় বিএনপিকে আরো সিরিয়াসলি বিষয়গুলো নিতে হবে, এবং বিএনপির যেই লেভেলের নেতা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকুক না কেন, সে যত বড় বা যত ইনফ্লুয়েন্সিয়াল বা যত প্রিয় নেতাই হোক না কেন, কিংবা সেই নেতার পরিবার হোক না কেন, সেই ব্যাপারে দলকে খুব শক্ত পদক্ষেপ যদি না নেয় তাহলে বার্তা খুব ভালোভাবে পৌঁছবে না। আপনি ইউনিয়ন বিএনপি বা ওয়ার্ড বিএনপির সভাপতিকে বহিষ্কার করে আপনি যে কোনো পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারবেন না, কার্যকর ইম্প্যাক্ট ফেলা যাবে না, ইট হ্যাজ অলরেডি বিন প্রুভেন। নাও লেটস টক অ্যাবাউট দ্যাট আদার পোর্শন, যেখানে বলা হচ্ছে যে সরকারি দল হিসেবে এনসিপির নাম আসছে। আমার মনে হয় যে কথাটা আমরা এত ভেগলি না বলে আমরা যদি একটু
ক্রোনোলজিক্যালি দেখি যে কেন এই পারসেপশনটা তৈরি হয়েছে। পারসেপশনটা তৈরি হয়েছে তার অনেকগুলো কারণ আছে, এবং পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পলিটিক্স। আপনি ব্যক্তিগত জীবনে সাধু হতে পারেন, কিন্তু পারসেপশন যদি থাকে যে আপনি আপাদমস্তক একজন লুটেরা, তাহলে পলিটিক্সের মাঠে আপনার টিকে থাকা মুশকিল হবে। আমি একটা ব্যক্তির কথা বলছি, মানে একজন ব্যক্তি হিসেবে বলছি, বাট এটা একই ক্ষেত্রে দল, গোষ্ঠী, সমর্থক সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। সো পারসেপশনকে আপনি উড়িয়ে দিতে পারেন না, পারসেপশন ভীষণ গুরুত্বপূর্ণ পলিটিক্সে। কেন এই পারসেপশনটা তৈরি হলো এই কারণেই, যখন আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বাইরের গণমাধ্যমকে বললেন, আমি ছাত্রদেরকে বলেছি দল করার, না হলে এই 24-এর অভ্যুত্থানের স্পিরিট নষ্ট হয়ে যেতে পারে, সো বেহাত হয়ে যেতে পারে। এটা বলার মাধ্যমে উনি একটি দলকে বা একটি গোষ্ঠীকে ওন করে